গুড আফটারনুন। আজকে আবারও আসলাম দ্বাদশ শ্রেণীর দর্শন সাবজেক্ট এর কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব বলে। কারণ এর আগের দিন দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় অমধ্যম অনুমানের প্রথম পর্ব হয়েছিল এবং প্রথম পর্বর মধ্যে যেটি পাঠ্য বিষয়বস্তুর গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু আবর্তন, সেটি এর আগের দিন প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করতে চলেছি। এই দ্বিতীয় পর্বে আজকে আলোচনা করব বিবর্তন সম্পর্কে। তো আমরা এর আগের দিন অমধ্যম অনুমান কাকে বলে, প্রকারভেদ এবং আবর্তন সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক তেমনি সহজ সরলভাবে আজকেও বিবর্তন কাকে বলে, বিবর্তন কিভাবে করতে হয়, তার নিয়ম, তার ছক, কোন বচনে কি বিবর্তন হয়, বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক যে বিবর্তন কাকে বলে। প্রথমে তো যে অমধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে ও আশ্রয় বাক্যের বিধেয়কে বিধেয়ের বিরুদ্ধ পদ হিসাবে বিধেয়ের স্থানে সিদ্ধান্তে, এছাড়া আশ্রয় বাক্যের ও সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন ঘটবে, তাকে বিবর্তন বলে। আবারও আমি বলছি, যে অমধ্যম অনুমানে আশ্রয় বাক্য উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হিসাবে থাকবে এবং আশ্রয় বাক্যে যে বিধেয় পদ আছে তা সিদ্ধান্তে গিয়ে বিরুদ্ধ পদ, মানে বিধেয় পদের বিরুদ্ধ পদ, বা খুব সহজভাবে যদি বলতে যাই অযুক্ত হবে, এবং আশ্রয় বাক্য ও সিদ্ধান্তর মধ্যে গুণের পরিবর্তন হবে, তাকে বলে বিবর্তন। তার মানে সংজ্ঞা আমরা যেটা পাচ্ছি সেখান থেকেই আমাদের নিয়মগুলো উঠে আসবে। আসছি আমি নিয়মে। তো তার আগেই আলোচনা, মানে জানতে হবে আমাকে যে কোন বচনের কি বিবর্তন হয়। আমরা জানি আমাদের বচনে 4টি বচন রয়েছে, এ, ই, আই, ও। এই 4টি বচনের কোন বচনের কি বিবর্তন হবে তা আমরা একটা ছকের মাধ্যমে জেনে নেব। এর আগের দিন যেভাবে আবর্তনের আলোচনা করেছিলাম তেমনি আজকে বিবর্তনের বলবো। তো প্রথমে বলছে এ বচনের বিবর্তন ই বচন হবে। কি হবে? এ বচনের বিবর্তন ই বচন হবে। ই বচনের বিবর্তন এ বচন হবে। আই বচনের বিবর্তন ও বচন হবে। ও বচনের বিবর্তন আই বচন হবে। এখানে একটা খুব সহজ পদ্ধতি। কিরকম সহজ পদ্ধতি? আমি যখনই এ জানলাম এ বচনের বিবর্তন ই হয়, মানে এ বচনকে আমি যখন বিবর্তন করব তখন ই হয়, আবার ই এর যখন করব এ হয়, মানে এ ই উলট পালট, এর ই এর ই আর ই এর এ। তেমনি আয়ের ও এর আই। খুব সহজভাবে মনে রাখা। তবে এই ছকটা মুখস্থ রাখতেই হবে।
না হলে বিবর্তন করতে পারবো না। তাই এই ছকটা খাতায় লিখে আমি যেভাবে বললাম কোন বচনের কি বিবর্তন হবে মুখস্থ করে নিতে হবে। মাত্র 1 মিনিট সময় লাগবে। এবার আসছে বিবর্তন করার নিয়ম। বিবর্তন করার নিয়ম, প্রথম যেটা নিয়ম, যে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবেই থাকবে। 2 নাম্বার হচ্ছে যে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে এবং বিধেয়ের স্থানে বসবে, কিন্তু ওই বিধেয় পদটা যেটা থাকবে সেটার বিরুদ্ধ পদ হবে। এক কথায় যদি আমি ধরতে যাই, খুবই সহজ বুঝে নেওয়ার জন্য, অযুক্ত হবে। প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমরা অযুক্ত করলে তার বিপরীত হয় বা বিরুদ্ধে বলে। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে যাই, মানুষ, অমানুষ, মরণশীল, অমরণশীল, তার মানে যেটা বলছি আমি, মানুষ যখন অমানুষ বললাম তার মানে কি সে মানুষ না। মরণশীল, অমরণশীল মানে সে মরেনি, তাহলে বিরুদ্ধ পদ সৃষ্টি হচ্ছে। তো এখানে সেম এটাই করতে হবে। উদ্দেশ্য পদ উদ্দেশ্যর জায়গায় থাকবে, আর বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে, অযুক্ত করতে হবে। নাম্বার 3 পয়েন্ট যেটা নিয়ম, আশ্রয় বাক্যে যে গুণ থাকে সিদ্ধান্তে সে গুণের পরিবর্তন ঘটবে। তার মানে গুণের পরিবর্তন ঘটবে। আমরা কিন্তু আবর্তনে জেনেছিলাম গুণের পরিবর্তন হয় না, কিন্তু এখানে গুণের পরিবর্তন হয়। নাম্বার 4 যেটা অত গুরুত্বপূর্ণ নয়, তবু বলতে হয়, জেনে রাখা ভালো, পরিমাণের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তন থাকবে। তার মানে বলে দিই, এখানে একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে, যে এ আর ই হচ্ছে পরিমাণের দিক থেকে এক, কিরকম, সার্বিক বা সামান্য। আয় আর ও হচ্ছে বিশেষ বা আংশিক। এই জন্য বলছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না। কারণ একটু আগে আলোচনা করলাম যে এর ই হয়, ই এর এ হয় বিবর্তন করার সময়, আয়ের ও হয়, ও এর আয় হয়। তো এবার দেখে নিই, আমরা জেনে গেলাম সব। জেনে নেওয়ার পরে এবার আমরা উদাহরণস্বরূপ আমি 4টা উদাহরণ সিলেক্ট করেছি। আশা করি এই উদাহরণের মাধ্যমে বিষয়বস্তুটা ক্লিয়ার হয়ে যাবে বা বুঝে উঠতে পারবো। তো নাম্বার 1, প্রত্যেক মানুষ মরণশীল, বাক্য পেলাম। তারপরে আমাকে বিবর্তনীয় বা বচন করতে হয়। তাহলে প্রত্যেক মানুষ মরণশীল, এটা কি বচন হবে? আমরা যারা বচন শিখে নিয়েছি অবশ্যই অসুবিধা হবে না। প্রত্যেক দেখলে আমি এ প্লাস ও বচনের নিয়ম, এখানে যেহেতু হ্যাঁ বাচক আছে এ বচন, তাহলে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এ বচনের বিবর্তন কি হবে? ই। তাহলে কোনো মানুষ নয় অমরণশীল। তাহলে এখানে গুণের পরিবর্তন হলো, কারণ সকল মানুষ হয় মরণশীল ছিল, হয় ছিল গুণ, এখানে নয় হয়ে গেল, পরিবর্তন ঘটলো। এবং ওখানে মানুষ যে উদ্দেশ্যর জায়গায় ছিল, এখানে উদ্দেশ্যর জায়গায় আছে, কিন্তু ওখানে যে মরণশীল ছিল বিধেয়ের জায়গায়, এখানে এসে অমরণশীল হয়েছে, অযুক্ত হয়েছে, মানে বিধেয় পদের বিরুদ্ধ পদ সৃষ্টি হয়েছে। তাহলে আমার বিবর্তন হয়ে গেল। সেম নাম্বার 2 নাম্বার যদি আমি উদাহরণ দেখতে যাই, ত্রিভুজ বৃত্ত নয়, কোনো ত্রিভুজ নয় বৃত্ত, তাহলে কোন বচন হলো? ই বচন। ই বচনের বিবর্তন হবে এ। তাহলে সকল উদ্দেশ্য জায়গায় বসাবো। কি ছিল উদ্দেশ্য? ত্রিভুজ। আমি কি বললাম? যে কোনো ত্রিভুজ নয় বৃত্ত। এবার হচ্ছে এ বচন, সকল ত্রিভুজ হয় অবৃত্ত। হয়ে গেল। নাম্বার 3, মানুষ সাধারণত স্বার্থপর, বাক্য।
এইবার আয় বচন হবে। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। এবার আয় বচনের বিবর্তন হচ্ছে ও। তাহলে কি করব? নিয়ম অনুযায়ী কোনো কোনো উদ্দেশ্য কি ছিল? মানুষ। মানুষ গুণ কি ছিল? হয়। তার মানে গুণের পরিবর্তন হবে, তাহলে নয়। তাহলে কোনো কোনো মানুষ নয়। স্বার্থপরের বিরুদ্ধ পদ কি হবে? অস্বার্থপর হয়ে গেল। তাহলে কোনো কোনো মানুষ নয় অস্বার্থপর, বিবর্তন হয়ে গেল। নাম্বার 4, উদাহরণস্বরূপ, সব সাপ বিষধর নয়। সব দিয়ে আমরা জানি এ প্লাস ও বচনের নিয়ম, কিন্তু এখানে যেহেতু না বাচক রয়েছে, সব সাপ বিষধর নয়, তাই এটা ও বচন হবে। আমরা ও বচন করলাম। কোনো কোনো সাপ নয় বিষধর। এবার ও বচনের বিবর্তন কি হয় আমরা ভালো করে জানি, কারণ ও বচনের বিবর্তন হয় আয়। তাহলে আয় বচন করব। আয় বচন করতে গিয়ে কোনো কোনো সাপ হয় অবিষধর। কি? কোনো কোনো সাপ হয় অবিষধর। এখানে হয়ে গেল 4টা উদাহরণস্বরূপ। তো বিবর্তন এভাবেই করতে হবে। আমি আবারও একবার মনে করিয়ে দিচ্ছি নিয়মটা। ছকটা তো মুখস্থ রাখতেই হবে। এ বচনের বিবর্তন ই, ই বচনের বিবর্তন এ, আই বচনের বিবর্তন ও, ও বচনের বিবর্তন আই। খুবই সহজ। এবং নিয়ম যেটা বলছে, আশ্রয় বাক্যে যে উদ্দেশ্য পদ ছিল সেটা উদ্দেশ্যর জায়গায় হচ্ছে, বিধেয় পদের শুধু বিরুদ্ধ পদ হচ্ছে, আর গুণের পরিবর্তন ঘটছে। এটাই হচ্ছে নিয়ম। খাতায় লিখে নিয়ে করবে, অবশ্যই মনে থাকবে। আর এর পরের দিন আর করব না, আজকে আমি বুঝিয়ে দিচ্ছি পরীক্ষায় কিন্তু কিভাবে আসে প্রশ্ন। সরাসরি হয় আবর্তন করো, না হয় বিবর্তন করো, বা আবর্তনের বিবর্তন করো, আবর্তন ও বিবর্তন করো। আমি এ দুটো ক্লিয়ার করে দিচ্ছি একটু। আমি যদিও একদিন বোর্ডের মাধ্যমে এটা টপিক দিয়ে দিব, আমি একদিন বচনের করাবো বোর্ডের মাধ্যমে, আর একদিন আবর্তন বিবর্তন করাবো। তো এটা কি বলছে মানেটা শুধু বুঝিয়ে দিচ্ছি আমি। যদি পরীক্ষায় এরকম আসে আবর্তন ও বিবর্তন করো, তাহলে আমি বাক্য থেকে বচন করলাম, বচন থেকে আবর্তন করব, বচন থেকে বিবর্তন করব। ভালো করে বুঝতে হবে। আবর্তন ও বিবর্তন করো মানে বচন থেকে বিবর্তন করব, আবার বচন থেকে আবর্তন করব, এইভাবে। এবার যদি বলে আবর্তন এর বিবর্তন করো, তাহলে আবর্তন থেকে বিবর্তন করতে বলছে। তার মানে বাক্য থেকে বচন, বচন থেকে আবর্তন, আবর্তন থেকে বিবর্তন, মানে পর পর নেমে আসছে। তাহলে এইটা এই পরীক্ষায় এভাবে আসে, এবং সরাসরি অংশ আবর্তন করতে আসতে পারে, বিবর্তন। এখানে 4টা বাক্য আসবে, 4 দুগুণে 8 মার্ক। কীভাবে আসবে? যেভাবে আসুক না কেন, যদি মনোযোগ দিয়ে ভিডিও দেখার পরে বুঝে নিতে পারো, তাহলে তোমার কাছে কোনো সময় সমস্যা হবে না। আশা করি অবশ্যই 8-এ 8 পাবে। তো আর বেশি কথা না বলে আমি বলবো যে আজকের মতো এখানেই শেষ করছি। তবে এই চ্যানেলটি, আমার যে চ্যানেলটি রয়েছে MI লাইফ সাকসেস টিউটোরিয়াল হোম, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং হিস্টোরি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং কারো কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 9851121456।